দেখছেন এজিটি লাইভ 24/7। নরক এজিটি লাইভ 24/7। ত্রিপুরা রাজ্যে গণতন্ত্রকে টিকিয়ে রাখতে এই জনবিরোধী বেশিবাদী সরকারকে রাজ্যে এবং সারা দেশের শাসন ক্ষমতা থেকে সরাতে গণ আন্দোলন শুরুয়াত করার লক্ষ্যে একজোট হয়েছি এবং সেই জোটের বার্তা দিতে আমরা আজ এই প্রেস কনফারেন্সের আয়োজন করেছি। আমরা ত্রিপুরা পিপলস পার্টির পক্ষ থেকে আপনাদের মাধ্যমে রাজ্যের আপামর গণতান্ত্রিক জনগণের কাছে এই আহ্বানটুকু রাখছি। হয়তো আপনারা অনুধাবন করতে পারছেন এই রাজ্যে কিংবা সারা দেশে বিজেপি ক্ষমতায় আসার পর থেকে কিভাবে একের পর এক জনবিরোধী নীতি, কৃষক বিরোধী আইন, শ্রমিক বিরোধী শ্রমকোড, জনজাতি বিরোধী আইন, যেমন ফরেস্ট কনজারভেশন অ্যাক্টের মতো আইন লাগু করার মধ্য দিয়ে কিভাবে দেশে একের পর এক গণতান্ত্রিক কাঠামোকে, মানুষের অধিকারকে খর্ব করার চেষ্টা করছে এবং একেবারে অধিকারকে চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে। আজকের এই বিজেপি সরকার সারা দেশে সর্বত্র সাম্প্রদায়িকতার ভিত্তিতে, সাম্প্রদায়িক বিভেদের মাধ্যমে, জাতি বিদ্বেষের মাধ্যমে, ধর্মীয় বিভেদের মাধ্যমে তার শাসন ক্ষমতাকে টিকিয়ে রাখতে উঠে করে রেখেছে। আমাদের পার্শ্ববর্তী রাজ্য মণিপুর আমাদের সামনে জলজ্জান্ত উদাহরণ। কিভাবে সেখানে দুটি ভাতৃপ্রতিম জনগোষ্ঠী একের উপর এক হিংসাত্মক কার্যকলাপ চালিয়ে যাচ্ছে। আমাদের ত্রিপুরা রাজ্য আজ এর বাইরে নয়। ত্রিপুরা রাজ্যে আজ বিজেপির কাছে উগ্র ধর্মীয় বাদের এবং সাম্প্রদায়িকতা বাইরে তার নির্বাচন গাওয়ার তার কাছে কোনো হাতিয়ার নেই। আজকে দিল্লিতে বসে তারা এই দুটি দল এতদিন ধরে তারা একের উপর ইয়ে করার পর কিভাবে তারা সেখানে ফষ্টি নষ্টি করছে আমরা সবাই দেখতে পাচ্ছি। তো এই পরিস্থিতিতে ত্রিপুরা রাজ্যে গণতান্ত্রিক বাতাবরণ ফিরিয়ে আনতে, মানুষের কথা বলার অধিকার ফিরিয়ে আনতে, এক নতুন গণতান্ত্রিক ব্যবস্থা, শাসন ব্যবস্থা আবার ফিরিয়ে আনার লক্ষ্যে এবারে ধর্মনগরের উপনির্বাচন এবং সামনে এমএসি নির্বাচনে আপনারা সবাই গণতন্ত্রের পক্ষে, সাম্প্রদায়িক এবং ফেসিবাদী বিজেপি ও তার সহযোগী শক্তি গুলোর বিরুদ্ধে ভোট দিয়ে নির্বাচনে আমাদের জয়যুক্ত করবেন এই আহ্বান রেখে এবং গণতান্ত্রিক মোটামুটি আমাদের প্রস্তুতি শেষ করে নিয়ে এসেছি। আপনারা নিশ্চয়ই অবগত হয়েছেন যে আমরা কেন্দ্রীয় জোটবদ্ধ লড়াইয়ে আমরা যাচ্ছি। খুব শীঘ্রই আমি চেষ্টা তো থাকবে আমাদের আগামীকাল প্রথম বেলার মধ্যেই এটা সম্পন্ন করা। আমাদের অভিপ্রায় আজকে সমস্ত খুঁটিনাটি বিষয় আসলে যা যা ছিল এগুলিকে বাস্তব রূপদান করার জন্য আমাদের নেতৃবৃন্দরা কাজ করছেন। সম্ভব হলে আজকে রাখলে না কালকে আসলাম। সিট শেয়ারিং এর ব্যাপারে কিছু আলোচনা হয়েছে শরীরদের সঙ্গে? হ্যাঁ, নিশ্চয়ই। এবং আমরা সহমতের ভিত্তিতেই এগোচ্ছি। আপনারা কি প্রত্যেকটি আসনেই লড়বেন? সব আসুন। সেখানে আমাদের সহযোগী হিসাবে আমাদের এই কেন্দ্রীয় জোটে প্রার্থীও প্রতিদ্বন্দ্বিতা করবে। আপনারা কি বিশ্বাস করেন এইভাবে আপনাদের ভোট ভাগাভাগি, বিশেষ করে বামেদের সঙ্গে অন্য রাজনৈতিক দল যদি শাসক শিবিরকে কোনো না কোনোভাবে সেখানে ফায়দা দেওয়ার কাজ করে আসে? দেখুন, ভোট ভাগাভাগি বুথ করা এটা আমাদের একদম
শুরু থেকে আমাদের একটা প্রয়াস ছিল। অনেক ক্ষেত্রে এটা সম্ভব হয়ে ওঠেনি। আমরা জনগণের কাছে চান, কারণ এডিসির শাসনে বিশেষ করে মানুষ সবাইকে দেখেছে। একমাত্র কংগ্রেস দল যারা কোনোদিন এডিসিতে প্রশাসনে আমরা দায়িত্ব পাইনি পরিচালনা করা। আমাদের আদিবাসী কংগ্রেসের নেতৃত্বরা বিগত প্রায় 2 বছরের উপরে সমস্ত পাহাড় অঞ্চলে আদিবাসী এলাকাগুলিতে আমাদের সংগঠনকে যেমন বৃদ্ধি করেছে, সাথে সাথে আদিবাসী জনগোষ্ঠীর মধ্যে যে বার্তাটা, যে কংগ্রেস সম্পর্কে 4 দশক পূর্বে একটা ভুল বার্তা ছিল, এটাকে কাটিয়ে এখন আমরা এই রাজ্যে একটা অন্যতম আদিবাসী সংগঠন আমাদের কংগ্রেস দলে, এবং এটা দিন দিন তার সদস্য সংখ্যা বাড়ছে, মজবুত হচ্ছে। এবং আমি এটুকু বলতে পারি, বিগত দিনে আমরা অনেক নির্বাচনে গ্রাম পাহাড়ে লড়াই করেছি বা সেখানে প্রতিদ্বন্দ্বিতা করেছি। এবারের নির্বাচন তার থেকে সম্পূর্ণ আলাদা, একটা ভিন্ন পরিস্থিতিতে, ভিন্ন সাংগঠনিক শক্তিতে আমরা লড়াই করছি। আশিসবাবু, মনোনয়ন প্রত্যাহারের আরও অনেকটা সময় বাকি। ধনপুর বক্সনগরে আপনারা সিপিএমকে সমর্থন করেছিলেন, তো সিপিএমের সঙ্গে আলোচনার আর কি কোনো সম্ভাবনা বা রাস্তা খোলা আছে কি? না, দেখুন, কোনো কিছুই আমি মনে করি না যে অসম্ভব। তবে আপনি নিজেই বলছেন, ধনপুর, বক্সনগর বা রামনগর, আমরা তো বিজেপিকে হারাতে চেয়েছি। আমাদের যে লক্ষ্য ছিল, লক্ষ্যটা বিজেপিকে হারানো। তো ধর্মনগরে কেন এটা নেই, এই প্রশ্নটা সাধারণ মানুষের, আপনাদের, আমাদের। আমরা চাইছি যে বিজেপিকে হারানোর জন্য সেখানে আমরা প্রতিদ্বন্দ্বিতায় নেমেছি। আমাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে সমর্থন দিয়ে সেটাকে শক্তিশালী করা। এখন এসে কি মনে হচ্ছে ধনপুর বা বক্সনগরে সিপিএমকে সমর্থন করার একটা ভুল কৌশল ছিল? দেখুন, কংগ্রেস দল আমাদের অতীত নিয়ে আমরা মোটেও আমরা এটা বিবেচনায় না, কারণ সময়োপযোগী উপযোগী সিদ্ধান্তের প্রতি আমরা অভিযোগ থাকি। আমরা মনে করি ওই সময়ে আমাদের যে সিদ্ধান্ত ছিল, কারণ আমাদের লড়াইটা বিজেপির বিরুদ্ধে, আমাদের রাজনৈতিক এনিমি হলো বিজেপি। বিজেপিকে দুর্বল করা এটা আমাদের 1 পয়েন্ট প্রোগ্রাম। সেই ক্ষেত্রে আমরা সহযোগিতা চাই, সহমতের ভিত্তিতে এগিয়ে চাই। কিন্তু সত্যি আজকে আমাদের আবার নতুন করে ভাবতে হচ্ছে। এবারে নির্বাচন আপনাদের মানে শত্রুপক্ষ কারা? অবশ্যই বিজেপি, কারণ আমাদের লড়াই বিজেপির বিরুদ্ধে, এটা সারা দেশে এবং আমাদের রাজ্যে। ঠিক আছে, ধন্যবাদ। সম্পূর্ণভাবে কোনো রকম আগাম শর্ত না রেখে আজকে এই 3টি দল রাজনৈতিক এই নির্বাচনী যুদ্ধে অবতীর্ণ হয়েছে। আমি গণমঞ্চের নেতৃবৃন্দদের প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। সাথে সাথে এই লড়াইটা যেন আরো বেশি করে জনগণের কাছে বার্তা হিসেবে আমরা পৌঁছে দিতে পারি। বিভিন্ন শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, বিভিন্ন বড় সংগঠন, রাজনৈতিকভাবে সচেতন সমস্ত অংশের নেতা কর্মীদের কাছে আমাদের আহ্বান থাকবে প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে যে প্রশাসনাত্মক নির্বাচনকে রোধ করার জন্য, এই নির্বাচনে সাধারণ মানুষের ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে, গণতান্ত্রিক রায় প্রদানের ক্ষেত্রে যে কোনো ধরনের প্রতিকূলতা কাটিয়ে আমরা যেন
এই নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারে। দেশের নির্বাচন কমিশন, রাজ্য নির্বাচন কমিশন যারাই এই নির্বাচন পরিচালনা করবেন তাদেরকেও আমরা এই বিষয়ে সতর্ক করতে চাই যে আমাদের রাজ্যের নির্বাচনী পরিবেশটাকে যারা বিষিয়ে তুলতে চায়, যারা এই নির্বাচনগুলিকে রচনাত্মক নির্বাচনে সাধারণ মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে একতরফাভাবে জয়ী হতে চায়, তাদের বিষয়গুলি সম্পর্কে তারা যেন প্রয়োজনীয় পদক্ষেপ বা যথাযথ পদক্ষেপ, সময়োপযোগী পদক্ষেপ তারা গ্রহণ করেন, আমরা এই তিন দলের পক্ষ থেকে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করছি। আমি অনুরোধ করব যে আজকের এই সংবাদ সম্মেলনে আমাদের মধ্যে উপস্থিত টিপিপির পক্ষ থেকে আমাদের যিনি প্রতিনিধিত্ব করছেন কবির বাবু, আপনি স্বাগত জানান। কবির বাবু উল্লেখ করেছেন প্রদেশ কংগ্রেস সহ রাজ্যে আরো দুটো রাজনৈতিক দল, ত্রিপুরা পিপলস পার্টি এবং গণমঞ্চ, আমরা তিনটি দল মিলে বিগত লোকসভা নির্বাচনে 8 দলের একটা জোট আমরা প্রতিদ্বন্দ্বিতা করি। পরবর্তী সময় আমাদের ধারাবাহিকতা বজায় রেখে আমরা আগামী বিধানসভার উপনির্বাচন ধর্মনগরে এবং রাজ্যের 28টি ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনে মিলেমিশে নির্বাচন করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করে। এই নির্বাচনগুলি দেশের বর্তমান অবস্থা, রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক বিভিন্ন দিক থেকে দেশের জন্য এবং রাজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই নির্বাচনে গণতান্ত্রিক চেতনা সম্পন্ন মানুষ ঐক্যবদ্ধভাবে শাসক দলের মোকাবেলা করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করে আগামী 9 এপ্রিল ধর্মনগরের উপনির্বাচনে আমরা নির্বাচনী লড়াই করব এবং 12 এপ্রিল 28টি উপজাতি সংরক্ষিত এলাকায় যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, এই 28টি আসনে আমরা লড়াই করব। এই রাজ্যে গণতান্ত্রিক বাতাবরণ এটাকে বিষিয়ে তুলেছে শাসক। এটা নতুন কিছু নয়। নির্বাচনের নামে প্রহসন, অর্থনৈতিকভাবে নির্বাচনে বেআইনিভাবে অর্থের আস্ফালনে মানুষের ভোটাধিকার হরণ করে, বিরোধী দলের কর্মসূচিতে বাধা দান করে, বিরোধী দলের প্রার্থী মনোনয়ন জমা দিতে গেলে সেখানে বাধা সৃষ্টি করে, বিরোধী দলের প্রার্থী সহ কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিয়ে তাদেরকে মনোনয়ন প্রত্যাহার করার ঘটনা এই রাজ্যে বিগত 8 বছর ধরে মানুষ প্রত্যক্ষ করে চলেছে। এই প্রশাসনাত্মক ভূমিকায় বেশ কিছু রাজনৈতিক দল
আজকে ঐক্যবদ্ধ হয়ে তার মোকাবেলা করার লক্ষ্যে এক ছাতার নিচে এসে এই লড়াইয়ে অবতীর্ণ হওয়ার জন্য সামিল হয়েছে। প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করব ত্রিপুরা পিপুলস পার্টির নেতৃবৃন্দকে, যারা এই লড়াইয়ের জন্য নিজেদেরকে সংবদ্ধ করার লক্ষ্যে এই ত্রিদলীয় জোটের মধ্য দিয়ে তারা নিজেদেরকে যুক্ত করেছে। দুটো বিষয় উল্লেখ করতে চাই। আশিস বাবু বলেছেন প্রেক্ষাপট, এবং আপনারাও জানেন ধর্মনগর উপনির্বাচন ঘোষণার পূর্বেই আমাদের প্রদেশ কংগ্রেস আমাদের অভিমত আমরা প্রকাশ্যে এনেছি। আমরা আশ্চর্যের সঙ্গে লক্ষ্য করলাম তারপর সিপিআইএম দল ওনারা তাদের প্রার্থী ঘোষণা করেছে, এডিসির প্রার্থী ঘোষণা করেছে। এটা স্বাভাবিক, তাদের দলীয় ব্যাপার, তারা ঘোষণা করতে পারে। এ নিয়ে আমাদের কোনো কিছু বলার নেই, আমরা আগেও বলিনি, এখনো বলতে চাই। শুধু একটা হিসাব, যে মূল্যায়নটা উনি একটা আমাদের দলের একজন প্রতিষ্ঠিত নেতার বক্তব্যের পরিপ্রেক্ষিতে সিপিআইএম দলের সাধারণ রাজ্যের যিনি সম্পাদক, উনি যেটা বলার চেষ্টা করেছেন, আমি শুধু একটা তথ্য আপনাদেরকে দিচ্ছি। 2013 সালের বিধানসভা নির্বাচনে এই ধর্মনগর কেন্দ্রে বিজেপি ভোট পেয়েছিল 652, শতকরা হিসাবে 1.96%। সিপিআইএম ভোট পেয়েছিল 16,147, আর আমাদের জাতীয় কংগ্রেস প্রার্থী বিজয়ী হয়েছিল 17,941টা ভোট। 18 নির্বাচন একটা পরিবর্তনের পক্ষে ভোট হয়েছে, সেটা আমি এখানে তথ্য উল্লেখ করতে চাই। 23 নির্বাচন সিপিআইএম প্রার্থী আর বিজেপি প্রার্থীর ব্যবধান ছিল 1,108 ভোট, আর কংগ্রেস, বিজেপি এবং কংগ্রেস প্রার্থীর ব্যবধান ছিল। আমরা সকলেই জানেন, পদ্ধতিগুলি উল্লেখ করতে চাই না, ব্যবধান ছিল 1,108। ফলে কিসের ভিত্তিতে মূল্যায়ন করেছেন যে আমরা জামানত রক্ষা করা জায়গায় আছি কিনা গোটা রাজ্যে কোনো মানুষ থেকে হচ্ছে। ফলে এটা একটা দিক। আরেকটা বিষয়, মুখ্যমন্ত্রী প্রার্থী ঘোষণা, তাদের দলীয় প্রার্থী ঘোষণার সাথে সাথে বলে দিলেন যে নির্বাচনে বিজেপি প্রার্থীর জয়টা শুধু মানে সময়ের ব্যাপার, মানে জয় হয়ে গেছে। সে থেকে আমাদের আশঙ্কা আছে, বহু খানিকটা বলেছে, আমি পুনরাবৃত্তি করতে চাই না। হয়তো ওনারা হিসাব করছেন যে এই উপনির্বাচনটাকেও বক্সনগর বা ধনপুরের উপনির্বাচন বা রাজ্যের ওই 8 ভোট দলের বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন, যে নির্বাচনের মধ্য দিয়ে মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছে, অনুরূপ নির্বাচনের মতোই করবে। সেই জায়গাতে দাঁড়িয়ে এবং এডিসি নির্বাচনকে সামনে রেখে শুধু একটা কথাই বলবো, এডিসিতে প্রমাণিত হয়ে গেছে, আমি প্রেস নোটে আছে, যে এই রাজ্যে পাহাড়ি জনগোষ্ঠীর মানুষের জন্য ত্রিপুরা ভারত মুক্তির পর এই যাবতীয় যা কিছু উন্নয়ন অধিকার, এই সবগুলির পেছনে আমি কোন দলকে খাটো না করেও শুধু বলবো, এই দুগুলির পেছনে সবচাইতে বড় উল্লেখযোগ্য অবদানই আছে আমাদের জাতীয় কংগ্রেস নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারে। আমি কোনো বিতর্কিত বিষয়ে যেতে চাই না। 18 সালের পূর্ববর্তী
সেই জায়গায় দাঁড়িয়ে এডিসিতে এই সময়ে যারা শাসন ক্ষমতায় আছে তার পূর্বে যারা অধিকাংশ সময় এডিসি পরিচালনা করেছিল তাদের কিছু ইতিবাচক কাজকে আমি উপেক্ষা না করেও যেটা বলবো যে সুযোগগুলি, বিশেষ করে যে স্বপ্ন নিয়ে শ্রীমতী গান্ধী সংবিধান সংশোধন করে ষষ্ঠ তফসিল মোতাবেক এডিসি গঠন করেছিল, বা ইউপিএ সরকারের সময়কালে আমাদের প্রধানমন্ত্রী, তৎকালীন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং গোটা দেশে আদিবাসীদের কল্যাণের প্রশ্নে এবং আমাদের রাজ্যেও কল্যাণের প্রশ্নে যে কর্মসূচিগুলি প্রণয়ন করেছিল, এগুলি যথাযথ রূপায়ণের ক্ষেত্রে দুর্বলতা ছিল। একে অস্বীকার করার কোনো সুযোগ নেই। এই দুর্বলতার কারণেই এক সময়ে সবচাইতে আদিবাসীদের মধ্যে সংগঠিত সবচাইতে বৃহৎ শক্তি সিপিআইএম তাদের আজকে যে করুণ দশা এর ফলেই কিন্তু এটা এই ব্যর্থতাকে যারা অস্বীকার করে এটা সত্যকে আড়াল করার চেষ্টা, সেই জায়গায় দাঁড়িয়ে শুধু আবেদন করব যে আশিসবাবু বলেছেন ভোটাধিকার প্রয়োগ করা, অন্যদিক থেকে আবেদন করব যে আদিবাসী জনগোষ্ঠীর মানুষ গত 2.5-3 বছর যাবৎ নতুন করে তাদের মধ্যে উপলব্ধি এসেছে। যে উপলব্ধিটা হচ্ছে এই, যদি প্রকৃত অর্থে আদিবাসীদের অধিকার সুরক্ষা এবং একে এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে জাতীয় কংগ্রেস নেতৃত্বাধীন আমাদের এখানে যেমন এডিসি গঠন করতে হবে, তেমনি এই জাতীয় কংগ্রেসের ভাবধারার সাথে নিজেদেরকে যে সম্পর্কিত করার এই প্রয়াস শুরু হয়েছে, এটা নানা প্রতিকূল নানা প্রতিবন্ধকতা কাটিয়ে আদিবাসী জনগোষ্ঠীর মানুষ সামিল হচ্ছে। এটা এই আগামী ভোটের বাক্সে এটা প্রতিফলিত হবে এই বিশ্বাস, এবং সর্বশেষ আবেদন করব এই মানুষ যাতে নির্ভয়ে তার ভোটাধিকার প্রয়োগ করতে পারে। আশিস বাবু দাবির সাথে আবারও আমি দাবি করছি প্রশাসন যাতে এক্ষেত্রে তার নিশ্চয়তা দিতে প্রশাসন এগিয়ে আসে। অন্যদিক থেকে এই রাজ্যের ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সকল অংশের মানুষের কাছে আবেদন করব যে ভোট যাতে মানুষ নির্ভয়ে দিতে পারে, সে কি ধর্মনগরী হোক আর কি এডিসি অঞ্চলেই হোক, সেই প্রয়াস যাতে মানুষ ঐক্যবদ্ধভাবে নেয়, এই কথা কয়েকটি বলে আমার কথা বলা শেষ করছি। আমরা প্রধানত আমাদের ধর্মনগর বিধানসভার উপনির্বাচন এবং এডিসি নির্বাচনকে সামনে রেখে আমাদের এই সংবাদ সম্মেলন। আমরা এখানে 3টি দল মিলিতভাবে আমরা এই সম্মেলনের আয়োজন করেছি। আমরা প্রদেশ কংগ্রেসের সাথে আছে আমাদের টিপিপি, যা আঞ্চলিক রেজিস্টার্ড দল, আছে গণমঞ্চ। উপস্থিত আছেন টিপিপি সাধারণ সম্পাদক প্রবীণ সিং, গণমঞ্চের সভাপতি জীবন ভৌমিক এবং সাধারণ সম্পাদক প্রদ্যুৎ নারায়ণ মজুমদার। উপস্থিত আছেন টিপিপির সম্পাদক সন্দীপ রঞ্জন দত্ত, আছেন সম্পাদিকা রিজিয়া খাতুন, এর সাথে আছেন আমাদের আদিবাসী কংগ্রেসের রাজ্য চেয়ারম্যান, আমাদের প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক শব্দকুমার জমাতিয়া, আছেন মহিলা কংগ্রেসের সভানেত্রী সর্বাণী ঘোষ চক্রবর্তী সহ অন্যান্য নেতৃবৃন্দ। এই সম্মেলনে প্রথমে সম্বোধন করে আমাদের উদ্দেশ্য সম্পর্কে আপনাদেরকে অবহিত করবেন আমাদের প্রদেশ কংগ্রেস
সাংবাদিক বন্ধুদের শুভেচ্ছা জানিয়ে আমি গণমঞ্চের পক্ষ থেকে আসন্ন উপনির্বাচন এবং এডিসির নির্বাচনকে কেন্দ্র করে আমাদের আজকের এখানে যে ত্রিদলীয় জোট তৈরি হয়েছে সে ব্যাপারে আপনাদের সামনে দু চারটি কথা বলব। আমাদের রাজ্যে আজকে সবচেয়ে বড় প্রশ্ন যেটা, সুস্থ স্বাভাবিক গণতান্ত্রিক পরিবেশ বজায় আছে কিনা সাংবাদিক বন্ধুরা আপনারা আমাদের থেকে ভালো জানেন, আমরাও বিভিন্ন জায়গাতে লক্ষ্য করছি। মানুষের অধিকার নিয়ে কেউ কথা বলবে তার উপর আক্রমণ হবে, এটা কোনো সুস্থ স্বাভাবিক গণতান্ত্রিক পরিবেশ নয়। আর ধর্মনিরপেক্ষ ভারতবর্ষে ধর্মের নামে বিভাজন, বৈষম্য এবং ধর্মের নামে মানুষের উপর আক্রমণ এটাও কাম্য নয়। আজকে যে সরকার এখানে প্রতিষ্ঠিত হয়েছে তাতে সবচেয়ে উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করেছে রাজ্যের আপামর পিছিয়ে পড়া জনজাতি অংশের মানুষ, শিডিউল কাস্ট এবং ওবিসি অংশের মানুষ। ভীষণ ডকুমেন্টসে না বললেও রাজ্যের আজকে শাসক গোষ্ঠী ক্ষমতায় আসার আগেই তাদের একটা ওবিসি কনভেনশন থেকে তারা প্রতিশ্রুতি দিয়েছিল যে আমরা ক্ষমতায় বসলে প্রথম ক্যাবিনেটে আমরা সংবিধানের 31 গ ধারা মোতাবেক রাজ্যের ওবিসি জনগণকে আমরা শিক্ষা এবং চাকরিতে সংরক্ষণ আইন পাশ করব। কিন্তু আজকে দীর্ঘ 8 বছর পেরিয়ে গেল, এখন পর্যন্ত ওনারা একটা পদক্ষেপ নেননি এ ব্যাপারে। আমরা বহুবার রাজ্যের ওবিসি কল্যাণ দপ্তরের মন্ত্রীর কাছে চিঠি দিয়েছি, ওনাদের আমাদের সঙ্গে দেখা করবার সময় নাই। জনগণের ওবিসি অংশের মানুষের অবস্থা জানবারও ওনাদের সময় নেই, ওনারা এত জনকল্যাণে ব্যস্ত। এমনকি স্টাইপেন্ড স্কুলে এবং কলেজে ইউনিভার্সিটিতে স্টাইপেন্ড বুকলেট পাবে সেগুলো ঠিকমতো দেওয়া হচ্ছে না। তদুপরি মানুষের স্বাভাবিক জীবনযাত্রা এবং রাজ্যের মানুষের সম্পত্তির এই গ্যারান্টি দেওয়া আছে সংবিধানে, মানুষের সেই সম্পত্তি রক্ষা যে অধিকার, সেই অধিকারটুকু আজকে বঞ্চিত হয়ে যাচ্ছে। সুতরাং রাজ্যে সার্বিক সুস্থ গণতান্ত্রিক পরিবেশ রক্ষা করার জন্য আমরা আজকে দেশের সবচেয়ে প্রাচীন এবং ভারতবর্ষের সবচেয়ে বড় ধর্মনিরপেক্ষ দল কংগ্রেসের সঙ্গে আমরা সহযোগিতায় নেমেছি। কারণ সারা ভারতবর্ষে একমাত্র কংগ্রেসই দেশকে অখণ্ড রাখতে সক্ষম। আর যারা যত কথাই বলুন, সারা দেশের মানুষ আজকে লক্ষ্য করছে কি হচ্ছে দিল্লিতে আর কি হচ্ছে সারা দেশে, আপনারাও জানেন। সুতরাং আমরা আশা করব এই রাজ্যের মানুষের সুস্থ জীবনযাত্রা, স্বাভাবিক জীবনযাত্রা রক্ষার জন্য আগামী নির্বাচনে যাতে মানুষ স্বচ্ছন্দে নির্ভয়ে স্বাভাবিকভাবে ভোট দিতে পারেন সেই অধিকারটুকু সুরক্ষিত করার জন্য আমরা ঐক্যবদ্ধ হয়েছি এবং অন্যান্য দলগুলো ঐক্যবদ্ধ হওয়ার জন্য যোগাযোগ করছে। সুতরাং এই ব্যাপারে আমি আর বিস্তারিত কিছু বলবো না। আমাদের পরিবেশিত এই সংবাদটি দেখার জন্য ধন্যবাদ। চিনিও কক্তমা নাইমা বাগুই বেলাই হাম্বাই। ये न्यूज़ कंटेंट देखने के लिए शुक्रिया। अगर आपका कोई सुझाव है तो हमें कमेंट कीजिए, सब्सक्राइब कीजिए AGT Live 24/7। Thanks for watching AGT Live 24/7.